রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে দাঁড়িয়ে আমি আইনজ্ঞ হিসেবে বলতে চেয়েছিলাম যে এটা দয়ার দান নয়, দিস ইজ নট এক্স গ্রাসিয়া পেমেন্ট। এই জয়টা অবধারিত ছিল, সেটাই হয়েছে। 2016 সালে এই মামলার উৎপত্তি, আজকে 2026-এ নিষ্পত্তি। আইনজ্ঞ হিসেবে, আইনের পরামর্শদাতা হিসেবে আমি প্রথম। আজকে যারা দাবি করছেন তারা একটা মামলা, এই মামলা যে মামলা আমি করেছিলাম, সেই মামলায় পার্টি অ্যাড হওয়ার জন্য একটা দরখাস্ত করেছে। কিন্তু এই মামলাটা যার মস্তিষ্ক প্রসূত, সেই মানুষটা আজকে এই পৃথিবীতে নেই। আমি ওদের বলে দিয়েছিলাম এই মামলায় জয় অনিবার্য, অবধারিত। তবে কতদূর তোমরা এটাকে লড়াই করতে পারবে, রাস্তায় যাতে নামতে না হয় সেই জন্য তো 3 জন প্রাক্তন বিচারপতির কমিটি আছে। দেখুন, রাজ্য সরকারের অর্থের অসুবিধে আছে কি নেই, সেটা তো রাজ্য সরকারের চিন্তা, সুপ্রিম কোর্টের চিন্তা তো সেটা না। এটা আইনগত অধিকার, এটা কোনো দয়ার দান নয়। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার বহু প্রতীক্ষিত যে রায় বেরিয়েছে, সেই রায়ের একদম প্রথম দিকে যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, ডিএ মামলার সঙ্গে যুক্ত ছিলেন, তারা হয়তো অনেকেই, আমার সঙ্গে যিনি আছেন সর্দার আমজাদ আলী, তাকে হয়তো চেনেন, কিন্তু অনেকে এই জেনারেশনের যারা নতুনভাবে এই লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা হয়তো অনেকেই চেনেন না। তার থেকে জেনে নেব যে প্রথম দিকে লড়াইটা কেমন ছিল, বর্তমানে তার এই যে রায় বেরিয়েছে সেই দিক থেকে তিনি কীভাবে দেখছেন না দেখছেন পুরো বিষয়টা। স্যার, আজকে যে রায়টি বের হলো, অবশেষে সুপ্রিম কোর্টে 7বার বলা চলে কর্মচারীদের জয় হলো, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আপনি তো এখন প্রথম থেকে আছেন। এই জয়টা অবধারিত ছিল, সেটাই হয়েছে। 2016 সালে এই মামলার উৎপত্তি, আজকে 2026-এ নিষ্পত্তি। এবং এটা সম্পূর্ণ নিষ্পত্তি হলো কিনা তাও বলা যায় না, তার কারণ পশ্চিমবঙ্গ সরকার যার বিরুদ্ধে এই রায়টা হয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত সেটা পালন না করছে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নিষ্পত্তি হয়েছে বলা যায় না। যেমন 25% ডিএ অবিলম্বে দেওয়ার কথা বলেছে, এর আগে অন্তর্বর্তী আদেশে সুপ্রিম কোর্ট এই কথাও বলেছিল, কিন্তু সেটা পালিত হয়নি। আমি জানি না সেটাকে পালন না করার জন্যে আইনসম্মতভাবে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যারা এই মামলাটা এখনও চালাচ্ছেন, কিংবা তাদের বর্তমান যিনি আইন পরামর্শদাতা, আইনগতভাবে কী করা উচিত ছিল সেটা কেন করেননি, তার কারণটাকে আমি তো বলতে পারছি না। আমার কাছে বিষয় লেগেছে। এর আগেও তো স্যার 6বার জেতা হয়েছে, এইবার নিয়ে 7বার। এই যে 6বার আর এই 7বার জয়, এর মধ্যে কোনো কি পার্থক্য আছে? সম্পূর্ণ রায়টা পড়ে না দেখলে বলতে পারবো না, কিন্তু মূল বিষয় যেটা ছিল, যে মামলাতে আমি 7বারের মধ্যে আমি 4বার এই মামলাটা জিতেছি কলকাতা হাইকোর্টে, এবং 4বার মোট বলতে পারেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে এই মামলা আমি করেছিলাম। সেখানেও যে রায় হয়েছিল, সে রায়ের মূল বস্তু ছিল, রাজ্য সরকারের বক্তব্য ছিল ডিএ কর্মচারীদের দেওয়া যেটা হয় সেটা রাজ্য সরকারের দয়ার দান, তার কোনো আইনগত বৈধতা নেই। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে দাঁড়িয়ে আমি আইনজ্ঞ হিসেবে বলতে চেয়েছিলাম যে এটা দয়ার দান নয়, দিস ইজ নট এক্স গ্রাসিয়া পেমেন্ট, এটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, এবং সেটা দেয়া হয় রাজ্য সরকারের যিনি রাজ্যপাল, আর্টিকেল 209 সেই অনুসারে সংবিধানের একটা রুল তৈরি হয়, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস। সেই রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস অনুসারে বিধিবদ্ধভাবে ডিএ দিতে রাজ্য সরকার বাধ্য, এবং সেই ডিএর পরিমাপটা কেমনভাবে হবে সেটা হচ্ছে সর্বভারতীয় যে প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ জিনিসপত্রের মূল্যমান, সেই মূল্যমানের ভিত্তিতে সেটা নির্ধারিত করা হবে। এই মূল বক্তব্যটা ঠিক একইভাবে আজ যে 7বারের রায়েও প্রমাণিত হয়েছে, যেটা প্রথমবার থেকে রাজ্য সরকারের পক্ষে, কর্মচারীদের পক্ষে দাঁড়িয়ে আমি বলতে চেয়েছিলাম।
ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে। আপনি স্যার একদম প্রথম থেকে আছেন, 2016-17 সময় থেকে আছেন, যে সময় কোনো উকিলই এই সরকারের বিরুদ্ধে যে এই মামলাটি নিতে অস্বীকার করেছিল। আপনি সেই সময় থেকে আছেন। সেই প্রথমের লড়াইটা যদি আজকে একটু বলেন। আজকে তো রীতিমতো চারিদিকে কর্মী সমাজের মধ্যে উচ্ছ্বাস, কিন্তু সেই প্রথমের লড়াইটা অনেকেই জানেন না। সেই প্রথমের লড়াইটা যদি একটু বলেন। না, রাজ্য সরকারের কর্মচারীরা যারা আজকে এই মামলা করছেন, আমি মনে করি যে তাদের একটা নৈতিক দায় ছিল এই মামলার মূল উৎপত্তি কোথায় হয়েছিল। আমি নিজে যদি দাবি করি যে এই মামলার উৎপত্তি স্থল আমার কাছে, আইনজ্ঞ হিসেবে, আইনের পরামর্শদাতা হিসেবে আমি প্রথম। এটা খুব বিনীতভাবে আমি বলতে পারি, অস্বীকারের জায়গা নেই, অস্বীকারের কোনো জায়গা নেই। এটা আমি খুব বিনীতভাবে এই কথাটা আমি বলতে পারি। অন্য কেউ যদি দাবি করেন, করতে পারেন। আজকে যারা দাবি করছেন তারা একটা মামলা, এই মামলা যে মামলা আমি করেছিলাম, সেই মামলায় পার্টি অ্যাড হওয়ার জন্য একটা দরখাস্ত করেছে। আজকে যারা মামলা করছে পার্টি অ্যাড হওয়ার জন্য, তারা মূল মামলার মূল আইনি পরামর্শদাতা বা আইনি লড়াইয়ে ছিলেন না। কিন্তু এই মামলাটা যার মস্তিষ্ক প্রসূত, সেই মানুষটা আজকে এই পৃথিবীতে নেই। সেই মানুষটার নাম হচ্ছে রমেন পাণ্ডে। সে হচ্ছে তদানীন্তন সময়, অর্থাৎ 2016 সালে তিনি ছিলেন INTUC রাজ্য শাখার তিনি সভাপতি। এই রমেন পাণ্ডে নিজে হাতে এই মামলার একটা মোসাবিদা তৈরি করে আমার কাছে নিয়ে এসে প্রথম বলে যে, আমজাদদা, এইটি আমি দেখেছি, আমার মনে হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএটা রাজ্য সরকার না দিয়ে আইনগত অন্যায় করছে, যেটা যদি তুমি এবং মামলাটা লড়ো। তো আমি জিজ্ঞেস করেছিলাম, রমেন, আমার কাছে এসছো কেন? কারণ আমি তো শ্রমিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে খুব জড়িত না, কোনো এক সময় ছিলাম হয়তো, কিন্তু এ ব্যাপারটা নিয়ে তো বললো না, অন্য কেউ মামলাটা করতে চাইছেন না, কারণ রাজ্য সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চাইছেন না। তা আমি তখন বলেছিলাম যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিংবা রাজ্য সরকারের পক্ষে তো দাঁড়ানো, আইনের পক্ষে এবং আইনের বিরুদ্ধে, আইনের হয়ে কথা বলা, আইনের কথাটাকে বলা, আইনের পথে চলা। তখন সেই রমেন পাণ্ডের কথা মতো তারই লেখা যে ড্রাফট, সেইটিকে একটু রদবদল করে এই মামলার মোসাবিদা আমি করে দিয়েছিলাম। প্রথম মামলাটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আমি যখন করেছিলাম, তখন পত্রপাঠ আমাকে বিদায় দিয়েছিলেন একজন প্রাক্তন বিচারপতি, যিনি ওখানকার সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট অফ দি ট্রাইব্যুনাল ছিলেন, চেয়ারম্যান অফ দি ট্রাইব্যুনাল। অনেকে দাবি করেন যে তিনি বামপন্থী ঘরানার লোক ছিলেন, কিন্তু আমার মনে হয়, এবং আমার মনে হওয়াটা খুব অসঙ্গত নয়, রাজ্য সরকারি কর্মচারী ট্রাইব্যুনালে যদি কারো নিয়োগ পেতে হয়, সদস্য হিসেবে কিন্তু চেয়ারম্যান হিসেবে রাজ্য সরকারের একটা সুপারিশ লাগে। সুতরাং বামপন্থী কিংবা দক্ষিণপন্থী সুপারিশপন্থী হয়ে তিনি এই মামলাটাকে আমাকে কোনো জবাব দেবার সুযোগ না দিয়ে পত্রপাঠ বিদায় করেছিলেন। এই আমার প্রথম নয়। হ্যাঁ, একতরফাভাবে। এই সেখান থেকে এই মামলার সূত্রপাত। পরবর্তীকালে এই মামলা থেকে আমার সরে যেতে হয়েছিল, তার কারণ কোনো একটা সময়ে বর্তমান রাজ্য সরকারের যে দল, সেই দল আমাকে বলেছিল যে বার অ্যাসোসিয়েশন, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আমি দুবার সভাপতি ছিলাম, এবং সেই দুবার যে সভাপতি আমি ছিলাম, তখন আমার দল ছিল কংগ্রেস দল। তারপরে কংগ্রেস থেকে বিভিন্ন কারণে আমাকে সরে থাকতে হয়েছিল। কংগ্রেস আমি ত্যাগ করে চলে আসিনি, কংগ্রেস আমাকে ত্যাগ করেছিল। কথাটা বুঝলেন? আমি কংগ্রেসকে ত্যাগ করিনি, কংগ্রেস আমাকে ত্যাগ করেছিল। এখনো পর্যন্ত কি সেটা? আমি কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক এখন রাখি না, কারণ আমাকে কংগ্রেসে আমার ত্যাগ করার পিছনে আমার বক্তব্য ছিল যে কংগ্রেসকে ঠিকঠাক করতে হবে যে কোনো মৌলবাদী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক আঁতাত হতে পারে কি না, সেটা ফুরফুরাও হতে পারে কিংবা সেটা অন্য কোনো ধর্মীয়পন্থী হতে পারে। যদি সেটা করে, কংগ্রেস দাবি করতে পারে না যে আমরা ধর্মনিরপেক্ষতার ধ্বজা নিয়ে এগোতে পারি। এটা নিয়েই আমাকে অপমানিত হতে হয়েছিল কংগ্রেসের কিছু নেতার কাছে। যাই হোক, সেগুলো পুরনো কথা, আমার ব্যক্তিগত কথা। রাজনীতিতে মান অপমান
আমাকে আমার যিনি গুরু অজয় মুখোপাধ্যায় তিনি শিখিয়েছিলেন রাজনীতিতে ফুলের মালা জুতোর মালা দুই সমান। সুতরাং আমি সেটাকে মনে করি না। কিন্তু যখন আমাকে এই কথাটাকে বলা হয় যে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনটা বিজেপি অর্থাৎ একটা মৌলবাদী রাজনৈতিক দল, একটা ধর্মীয় গোঁড়া রাজনৈতিক দল দখল করতে চাইছে, সেই দখলের বিরুদ্ধে আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে আপনি এই নির্বাচনটা লড়তে পারেন কি না, সেই নির্বাচনে আমাকে সমর্থন করার ফলে আমার কাছে আজকের কর্মচারী ফেডারেশনের যে দুই যুগ্ম নায়ক তারা আমাকে এসে বলেছিলেন আপনি কি আর রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন? তা আমি বলেছিলাম রাজ্য সরকারের বিরুদ্ধেই তো লড়াই করে মামলাটা জিতেছিলাম। সুতরাং এখন আর তখনের তো কিছু নেই, পার্থক্য নেই। কিন্তু তোমাদের মনে যখন সন্দেহ হয়েছে এই মামলা থেকে আমি সরে দাঁড়াতে চাই। কোনো সন্দেহের অবকাশ তখন আপনি রাখতে চাননি? না, আমি ওদের বলে দিয়েছিলাম এই মামলায় জয় অনিবার্য, অবধারিত, তবে কতদূর তোমরা এটাকে লড়াই করতে পারবে সেটা। তবে আজকের যারা কর্ণধার তাদেরও কাছে আমি এই কথাটা বলতে পারবো, আমার যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকের যথাযথ পারিশ্রমিক হয়তো তারা দিতে পারেনি, কিন্তু যেটা দিতেন সেটা যৎসামান্য, এবং যখন যা করতেন আমি বিনা প্রতিবাদেই সেটা করে নিয়েছি। কারণ মামলা মোকদ্দমা করতে গেলে কিছু আইনের বইপত্রও তো কিনতে হয়, একটা চেম্বার চালাতে হয়, একটা আইনজ্ঞ হিসেবে তার কিছু আমি জানি না তারা করেছেন, এখন যারা করেছেন কীভাবে করেছেন আমি জানি না, কিন্তু আমি নিঃসন্দেহে খুব আনন্দিত যার সূত্রপাত আমি করেছিলাম, যে বক্তব্য আমি রেখেছিলাম ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সেই বক্তব্যকে মান্যতা দিয়েছে, এবং মস্তিষ্ক প্রসূত হিসেবে এক যারা মামলার মোসাবিদা যিনি করেছিলেন সেই রমেন আজকে না বেঁচে থাকলেও তার স্মৃতিচারণা করে তার স্মৃতির প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা আমি নিশ্চয়ই জানাবো। আরেকটা বিষয় স্যার, আজকে পশ্চিমবঙ্গে বাজেট পেশ ছিল, সেই বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছে। এই সামনে যে ভোট, এই ভোটকে লক্ষ্য করেই কি আর বর্তমানে কর্মী সমাজ যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, এই দুটি বিষয়কে খেয়াল করেই কি 4% ডিএ বাড়ানো হলো বলে মনে করছেন? কৌশিকবাবু একটা রাজনৈতিক প্রশ্ন আমাকে করলেন, আমি কোনো রাজনৈতিক প্রশ্নের জবাব দেব না। দেখুন, ডিএ বাড়াতে হয়, কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি ডিএ দেওয়ার যে মূল ভিত্তি সেটা হচ্ছে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স। প্রতি 10 বছর পর পর ডিএকে বাড়ানোর দরকার হয়, ডিয়ারনেস অ্যালাউন্স, রাইট? মাগ্গি ভাতা নয়, ডিয়ারনেস অ্যালাউন্স। এটা ভারত সরকার তৈরি করেনি, এটা সাম্রাজ্যবাদী সরকার এটা তৈরি করেছিল। ডিয়ারনেস অ্যালাউন্স আর একটা ছিল মাগ্গি ভাতা, অর্থাৎ এক্স গ্রাসিয়া। ডিএ আর এক্স গ্রাসিয়া কিন্তু এক নয়। ডিএ করতে গেলে প্রতি 10 বছর পর পর সারা দেশে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে না বেড়েছে সেই অনুপাতে ডিয়ারনেস অ্যালাউন্সে দিতে হয়। ইম্পিরিয়ালিস্ট গভর্নমেন্ট অর্থাৎ সাম্রাজ্যবাদী সরকার এই কথা মনে করেছিল যে সরকারি কর্মচারীর স্তরে যদি দুর্নীতিটাকে অন্তত খানিকটা আড়াল করতে হয় তাহলে বাজারের সমতুল্য বেতনের মূল্যটা তাদের দেওয়া দরকার, অর্থাৎ যেগুলো মূল্য যে সূচক সেই সূচকের ভিত্তিতে তাদের একটা অ্যালাউন্স দেওয়া দরকার, হুইচ ইজ কল্ড ডিয়ারনেস অ্যালাউন্স, রাইট? অনেকে মনে করেন এবং রাজ্য সরকারও অনেক সময় এই আর্গুমেন্টটা করতে চেয়েছিলেন এটা আমাদের দয়ার দান। দয়ার দান ইজ মাগ্গি ভাতা। বন্যা হয়েছে টাকা দিতে হবে, ঘর পড়ে গেছে মাগ্গি ভাতা, তাদের কিছু খাবার দাবার দিতে হবে, রেশন দিতে হবে, দিস ইজ কল্ড মাগ্গি ভাতা। বাট ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাকর্ডিং টু রুল 10 বছর পরে যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস আর্টিকেল 209 অনুসারে রাজ্যপাল প্রণীত হয়, এবং এটাকে কৃষির ভিত্তিতে হয়, একটা কমিশন তৈরি হয়, ফাইন্যান্স কমিশন। সেই ফাইন্যান্স কমিশন মানে এটা একটা কমিশন তৈরি হয় যেটা আপনার ডিএ
সই করেন বেতন কমিশন, পে কমিশন। পে কমিশন। এই পে কমিশনকে কতগুলো টার্মস অফ রেফারেন্স করে দেওয়া হয় যে এই ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের পে অ্যান্ড অ্যালাউন্সটা কী হওয়া উচিত। পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ বেতন এবং ভাতা কী হওয়া উচিত, সেইটার জন্য আইন অনুসারে করতে হয়। এটা আইনগত অধিকার, এটা কোনো দয়ার দান নয়। এই যে স্যার টাইম লাইনটা বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এই বিষয়টা কীভাবে দেখছি? টাইম লাইন মানে 31শে মার্চের মধ্যে দিতে হবে। হ্যাঁ, 31শে মার্চের মধ্যে দিতে হবে। 31শে মার্চের মধ্যে সবটা? হ্যাঁ, সবটা নয়, 25%। 25% এখনই দিতে হবে। 31শে মার্চের মধ্যে দেবে। সবে তো আমরা ফেব্রুয়ারিতে আছি। এই রাজ্য সরকার থেকে তো বারবার বলা হয় যে আমাদের আর্থিক সমস্যা আছে, দিতে পারবো না। এবারও কি তাহলে সেই বিষয়টা তুলে ধরবেন রাজ্য সরকার? দেখুন, রাজ্য সরকারের অর্থের অসুবিধে আছে কি নেই সেটা তো রাজ্য সরকারের চিন্তা, সুপ্রিম কোর্টের চিন্তা তো সেটা না। সুপ্রিম কোর্ট এই 3জন প্রাক্তন বিচারপতি দ্বারা যে কমিটি গঠন করেছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য কীভাবে এই ডিএ দেবে সেই বিষয়টা তাদের দেখতে বলা হয়েছে। আমি বুঝতে পারছি না কীভাবে দেবে মানে কি। একটা সময়ে আমাদের এই যে সরকারি কর্মচারী তাদের আমি এই কথাটাকে বলেছিলাম যে রাজ্য সরকার যে টাকাটা প্রাপ্য হয়েছে, ধরুন 10 টাকা প্রাপ্য হয়েছে, এই 10 টাকার মধ্যে 5 টাকা প্রত্যেক মাসে তাদের বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হোক, আর এই 5 টাকাটা দিয়ে দেওয়া হোক। এটা একটা পদ্ধতি ছিল। তখন রাজ্য সরকারের কর্মচারীরা সেটা মানেনি, হ্যাঁ সেটা সরকারের কাছেও যায়। আজ যখন কয়েক কোটি টাকার ব্যাপার, সুতরাং সেই কয়েক কোটি টাকা যেটা রাজ্য সরকারের পক্ষে সেটা অবিলম্বে দেওয়া সম্ভব কি সম্ভব নয়, সেই আবেদনটা রাজ্য সরকার করেছেন। রাজ্য সরকার করার পর যদি কোনো নিদান দেওয়ার, কোনো বিধান দেওয়ার, কোনো নির্দেশ দেওয়ার যদি প্রয়োজন যদি প্রয়োজন সুপ্রিম কোর্ট মনে করতেন, সুপ্রিম কোর্ট দিতে পারতেন যে 31শে মার্চ নয় 31শে ডিসেম্বর। তা তো করেননি, তারা দায়িত্ব ছেড়ে দিয়েছেন 3জন প্রাক্তন বিচারপতির উপর। মানে এখানে সুপ্রিম কোর্টের ভূমিকা যথেষ্ট নয় বলে মনে করছেন? 3জন প্রাক্তন বিচারপতির উপর ছেড়ে দিয়েছেন। সরকার যদি বা কোনো ব্যক্তি যদি বিচারের নির্দেশকে না মানে, তাহলে তার জন্যে বিচারের অমান্য করার নির্দেশে কন্টেম্প্ট অফ কোর্ট হয়, আদালত অবমাননার কথা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো নিশ্চয়ই সেটা জানেন। সেই পদটাকে কি বন্ধ করে দেওয়া হলো না? দেয়নি সেটা। এখন তো 3জন বিচারপতির উপর ছেড়ে দিয়েছে যে তারা ঠিক করে দেবে। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত যদি না দেয় তাহলে ডিসিশনটা কে দেবে? ওই 3জন প্রাক্তন বিচারপতি যাদের নিয়োগ করেছেন তারা যা রায় দেবে, কি সে রায়টা এদের পক্ষেও হতে পারে, সে রায়টা সরকারকে মানিয়ে সরকারের অসুবিধার কথা বলে সরকারের হয়ে এই 3জন কমিটি যেটা তৈরি করেছে সুপ্রিম কোর্টের কাছে বলতে পারে এই অসুবিধা আছে, তোমার এই করা উচিত। ডাইলুটেড হয়ে গেল না? মানে বিষয়টা পুরোপুরি অন্যদিকে ঘুরে গেল। পুরোপুরি অন্যদিকে ঘুরে গেল কিনা জানি না। অর্থাৎ মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা সেই ব্রাহ্মণের গল্প হয়ে গেল না, যে ব্রাহ্মণ আর ঠগের গল্প হলো না, যে তো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ওটা তো কুকুর, তো বলছে না এটা তো আমার ছাগল। আরেকজন বলছে আরে কুকুর নিয়ে যাচ্ছেন কেন সকালে ব্রাহ্মণ মশাই, ওটা তো কুকুর, তো হচ্ছে না এটা তো ছাগল। তৃতীয় মোড়ে যখন যাচ্ছে সেও ওই কথাটা বলছে ছি 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 ছি, ব্রাহ্মণ হয়ে কাঁধে করে সকালবেলা আপনি রাম নাম জপ না করে, ঈশ্বরের নাম জপ না করে আপনি কাঁধে কুকুর নিয়ে যান, কী ব্যাপার? ওখানেও ওই কথাটা বললো, এও এই কথাটাকে বললো, আর এই তৃতীয় ব্যক্তি একই কথা বলছে, তাহলে বোধহয় এটা কুকুরই হবে। সেই কুকুরকে ছেড়ে দিয়ে চলে যেতে হলো, এবং তখন এই 3জনে মিলে সেটাকে বাগবাঁটোয়ারা করে খেলো।
আরেকটা বিষয় স্যার, অভিরূপ সরকার এই নামটা এই ডিএ মামলার ক্ষেত্রে বিরাট ব্যক্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিকবার যে এই সরকারি কর্মচারীরা আছেন তারা বারবার এই ব্যক্তির নামে বিভিন্ন বিদ্রুপজনক মন্তব্য করেছেন। আপনার চোখে এই ব্যক্তি কেমন, এই ব্যক্তিত্বটা কেমন? নিশ্চয়ই তিনি খুব একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, অর্থনীতিতে অত্যন্ত ঋদ্ধ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। সুতরাং তার যে জ্ঞান ঠিক ওই পরিধিতে আমি যাইনি, কিন্তু তিনি কতটা আইনজ্ঞ সে বিষয়ে আমার নিশ্চয়ই একটু জানার কৌতূহল আছে। তিনি সরকারকে সন্তুষ্ট করেছেন না আইনকে সন্তুষ্ট করেছেন? অন্তত তার অভিমতগুলো দেখে মনে হয়েছে যে আইনকে সন্তুষ্ট করা অপেক্ষা সরকারের অসুবিধে সুবিধে এবং সেটাকে কেমন করে কাটিয়ে ওঠা যায় তিনি সেটাই হয়তো করেছিলেন। এবং অর্থনৈতিক দিক থেকে যেটা বলেছিলেন তিনি, আমি তো একটা ইকোনমিক্সের আমি পণ্ডিত ব্যক্তি নই, সুতরাং আমি তার অর্থনৈতিক দক্ষতা অভিজ্ঞতা এবং ঋদ্ধতার সম্পর্কে কোনো কথা বলাটা আমার অত্যন্ত অন্যায় হবে। তিনি যেটা বলেছেন, তবে তিনি নমস্য ব্যক্তি। বারবার সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বলা হয়ে থাকে যে তিনি সরকারের না দলের হয়ে কাজ করছেন, এই বিষয়টা আপনি মানেন? দেখুন, আজকের সমাজে স্বাধীনতার তো প্রায় 70 বছর আমাদের হয়ে গেল। সুতরাং আমরা একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ারই বাস করি। সুতরাং সে একজন সাধারণ মানুষও হতে পারে, অমর্ত্য সেনও হতে পারে, রাইট? সে একজন শঙ্খ ঘোষও হতে পারে, আবার সুবোধ সরকারও হতে পারে, কি আবার এই সামান্য কবিতা টবিতা জালে লেখে সেও হতে পারে। কিন্তু হি হ্যাজ এ পলিটিক্যাল অবজেক্টিভ, বিকজ রেশন কার্ডটা পেতে গেলে একজন রাজনীতিকের কাছে যেতে হয়, হাসপাতালে ভর্তি হতে গেলে একজন এমএলএর সার্টিফিকেটের দরকার হয়, ঠিক আছে? বাবা সার্টিফিকেটটা মিউনিসিপ্যালিটি থেকে বের করতে গেলে কাউন্সিলরের কাছে, তারা সবাই আমরা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার অ্যান্ড পলিটিক্যাল সোসাইটিতে বাস করি। অতএব ঐরূপবাবু কেন, সকলেই অল্প বিস্তর রাজনীতির যোগটা তো তাদের থাকবেই। এর জন্যে তো দুঃখ করেও লাভ নেই, আর এর জন্যে অনুতাপ করেও লাভ নেই, বা তার জন্যে কাউকে তিরস্কার করেও লাভ নেই। অভিরূপ সরকার যে পদে আছেন, তাহলে আপনি বলছেন সেই পদ হিসাবে তিনি ঠিক কাজই করেছেন? উনি কোন পদে আছেন আমি জানি না ঠিক, তবে যে পদেই থাকেন সেটা কি রাজ্য সরকারের দেওয়া? হ্যাঁ। রাজ্য সরকারের বিবেচনায় উনি উপযুক্ত ব্যক্তি বলেই তাকে সেই জায়গায় রেখেছে, তাই না? রাজ্য সরকারের উপযুক্ততা ভেবে, যেমন সাহিত্য একাডেমি, কাকে সাহিত্য একাডেমির পুরস্কারটা দেওয়া দরকার সেটা তো পাড়ায় ময়রার দোকান ঠিক করবে না, সাহিত্য একাডেমি লোকেরাই তো সেটা ঠিক করবে। সুতরাং রাজ্য সরকারের বিদ্যা বুদ্ধি ধী শক্তি বিবেচনা সুবিবেচনা সব দিক বিবেচনা করে উপযুক্ত ব্যক্তিকেই হয়তো নির্বাচন, কিন্তু উপযুক্ত ব্যক্তির অভিমত সবসময় তো টেকে না, সবসময় থাকে না, তাই না? রাজ্য সরকারের কর্মচারীদের এই যে আজকে এত উচ্ছ্বাস এই রায়ের পরে, এই রায়টা কোথাও কি কার্যকর করতে তাদের আবার রাস্তায় নামতে হবে না, এমন আশঙ্কা আপনি দেখছেন? রাস্তায় যাতে নামতে না হয় সেই জন্য তো 3 জন প্রাক্তন বিচারপতির কমিটি আছে। মানে ওইটা থাকতে আর কোনো ভয় নেই বলছেন? আমি নির্ভয় দিতে পারছি না। একটা কথা হচ্ছে যে কিছু কিছু জায়গায় নেমন্তন্ন এলে না আছিয়ে তো বিশ্বাস থাকে না।